কিছু ইল্লিগালি বানানো হয়েছে হোটেলগুলো। ইলিগালি বলতে হোটেলগুলো ইল্লিগাল তো মানে নরমালি এই যে কথা বলছি, সাপোজ কেউ আছে টপে আছে, সেগুলো বন্ধ করে দেবো, এক বস্তা ফেলে দিলাম। আজ আমরা চলে এসেছি মন্দারমণি, কিন্তু এটা একটা ট্র্যাভেল ভ্লগ নয়। মন্দারমণি বলতে আমরা বুঝি বিশাল রিসর্ট, খুব সুন্দর কটেজ, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এখানকার মানুষের একটা কঠিন বাস্তবতা। আবার বেশি মজা করলে যদি দোকান নিয়ে এই যেসব দোকান যদি নিয়ে চলে গেল, সমুদ্র নিয়ে চলে গেল, এই যে ইয়াক গেল না, ইয়াস হয়েছিল, ইয়াসে এখানে মন্দারমণিতে চুচ্ছু ছিল, 8 ফুট জল ছিল। আপনি যেখানে বসেছেন এখানে 8-10 ফুট জল। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে দিনের পর দিন প্রকৃতির সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। এই ভিডিওতে থাকছে স্টিং অপারেশন, এবং সেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি প্রতীক, আপনারা দেখছেন বেঙ্গল আনফিল্টার্ড। গল্পটা শুরু হয় 2000 সালের শুরুর দিকে। সেই সময় মন্দারমণি ছিল জেলেদের একটা নিরিবিলি গ্রাম। শুধু লাল কাঁকড়ার বীচ এবং জেলেদেরই বসবাস ছিল এই জায়গাতে। তারপর কলকাতার কিছু ইনভেস্টারের চোখ পড়ে মন্দারমণির দিকে। জন্য আমাকে টোটো করে ঘুরে বেড়াতে হয়, সেই অর্থে বেড়ানোর হয় কথা, কিন্তু আমার এক চিলতে অবসর মানেই মন্দারমণি, এক ছুটে রোজ ভ্যালি রিসর্ট, সমুদ্রের ধারে এক স্টার রিসর্ট। তারা একটা অপরচুনিটি দেখেন যে দীঘার কাছাকাছি এই গ্রামকে যদি একটা রিসর্ট টাউন বানানো যায়, তাহলে সেখান থেকে তারা বেশ লাভবান হবেন। এবং সেই সময় থেকে শুরু হলো দ্য গ্রেট মন্দারমণি গোল্ড রাশ। 2000 সালের দিকে যেখানে একটা জমির দাম ছিল 50 থেকে 60 হাজার টাকা, সেটা এখন হয়ে দাঁড়িয়েছে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা অবধি। বিভিন্ন রিসর্ট এখানে গড়ে ওঠে এবং প্রচুর মানুষ মন্দারমণিতে আসতে থাকেন। আপনারা হয়তো ভাবছেন এত হোটেল এবং রিসর্ট হওয়াতে এই এলাকার মানুষদের উন্নতি হয়েছে, এই জেলেদের উন্নতি হয়েছে। আসল ছবিটা কিন্তু পুরো উল্টো। এই জেলেরা তাদের বিভিন্ন জমি এই রিসর্টগুলোর জন্য দিয়ে দেয়। তারা কিন্তু এই বাড়তি দামটা পায় না, তারা সস্তাতেই জমি বেচে, এবং তারপর বিভিন্ন হাত ঘুরে তারপর হচ্ছে এই জমির দাম আজকে 50 লাখ থেকে 1 কোটি। তার ফলে হয়ে দাঁড়ালো তারা নিজেদের জমি হারালো, কিন্তু তাদের অবস্থার উন্নতি হলো না। এখন তারা এখানকারই বিভিন্ন রিসর্টে হয় ওয়েটার কিংবা সিকিউরিটি গার্ড কিংবা কোনো ছোটোখাটো কাজ করেন। এই রিসর্টগুলোর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার পরিবেশ। রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে এখানকার প্রকৃতির সাথে। আগে মন্দারমণি ভর্তি থাকতো স্যান্ড-ডিউন্স কিংবা বালুয়াড়িতে। এই স্যান্ড-ডিউন্সগুলো প্রোটেক্ট করতো এখানকার লোকাল বাড়িঘর বা ছোটোখাটো যেগুলো ঝুপড়ি আছে সেগুলোকে একটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে। যখন সমুদ্র থেকে বিভিন্ন ঝড়ঝঞ্ঝা আসতো তখন এই বালুয়াড়িগুলো সেগুলোকে আটকে দিত। কিন্তু যখন এই রিসর্টগুলো তৈরি হতে থাকলো তখন বুলডোজার দিয়ে এই স্যান্ড-ডিউন্সগুলোকেই গুড়িয়ে দেওয়া হলো। তার ফলে এখন প্রত্যেক বছর যখন কোনো ঝড় পশ্চিমবঙ্গে আসে তখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানকার এই লোকাল বাড়িগুলো। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই বাড়িঘরগুলো সম্পূর্ণভাবে ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। মন্দারমণির অবস্থা বোঝার জন্য আমরা খুঁজে পেলাম এখানকার এক স্থানীয় বাসিন্দাকে। ওনার মুখ থেকে শুনে নিন এখানকার পরিস্থিতি। আপনার নাম? গুণধর বাড়ি। গুণধর বাড়ি, আচ্ছা। তো আপনি এখানে কি করেন, আপনার কাজ কি এখানে? সেলুনের আমাদের ব্যবসা আছে, এবং হোটেল থেকে আমরা একটু কাজ ফাজ করি, এটা মেসেজ করি এই হোটেলে। আচ্ছা, তো কত বছর ধরে এই কাজ করছেন? এইখানে আমার 26 সাল হয়ে গেল। 26 বছর ধরে। তো আপনি এখানে তো এই যত রিসর্ট হোটেল এগুলো হতে দেখেছেন, আগে তো এগুলো হ্যাঁ, কিচ্ছু ছিল না। ছিল না। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা মানে এই ঝড় বৃষ্টি বাতাস হলে, অমাবস্যা পূর্ণিমায় যদি বৃষ্টি হয়, বাতাস হয় পূর্ব দিক থেকে, তখনই আমাদের সমস্যা হয়। মানে আপনি এই যে সেলুনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তো আপনি বলছিলেন এখানেই আপনি থাকেন? হ্যাঁ, এইখানে থাকি। আমাদের আদি বাড়িটা হচ্ছে কোনটাই, কোনটাই থেকে যেতে হবে আমাদের এগুলা থানা। আচ্ছা, তো কিন্তু বসবাসটা এখানেই? বসবাস মানে এখানে থাকি, ব্যবসা করি, আবার বাড়ি যাই মাঝে মাঝে। ঝুপড়িতে থাকো, এখানে ঝড় ফড় হলে কি হয়? সাবধান হয়ে যেতে হয়। মানে বাড়িঘর ঠিক থাকে? না, যদি ঝড় হলো তো ভেঙে নিয়ে চলে গেল। ভেঙে নিয়ে চলেছে? আপনি এরপরে জোয়ার মারবে, আপনি এখানে বসে আছেন, এখানে জোয়ার মারবে, আপনি এখানে বসে স্নান হবে, আপনি এখানে বসছেন। তো তোমাদের বাড়িতে জল ঢুকে যায় না? দোকানে জল ঢুকে যায়, আবার বেরিয়ে যায়। আবার বেশি মৌজা করলে যদি দোকান নিয়ে এই যেসব দোকান যদি নিয়ে চলে গেলে, সমুদ্র নিয়ে চলে যাবে। সমুদ্র দোকান নিয়ে ভেসে চলে যাচ্ছে? এ বাবা বলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওয়েদার যদি খারাপ হয়,
তো তোমাদের এখানে মানে বাড়িঘর তো মানে মাঝে মধ্যেই তাহলে ভেঙে যাচ্ছে সমুদ্রে। হ্যাঁ জানি জায়গা নেই না, বেশি করে ক্ষতি হয়নি। এই যে ইয়াক গেল না, ইয়াস হয়েছিল, ইয়াসে এখানে মন্দারমণিতে কিচ্ছু ছিল না। মানে তোমাদের বাড়িঘর সব উড়ে গেল? হ্যাঁ। তারপর কি করলে? ওইখানে 8 ফুট জল ছিল, আপনি যেখানে বসেছেন এইখানে 8-10 ফুট জল? হ্যাঁ, এককালে ডুবে গিয়েছিল। এই হোটেলগুলো সব ডুবে গিয়েছিল। তোমরা কি করো মানে তোমাদের তো মানে বাড়িঘর সমস্ত দূরে চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তোমরা মানে পাকা বাড়ি বানাতে মানে কি মানে পারছো না নাকি হচ্ছে মানে সম্ভব নয় কোনটা? সম্ভব নয়, কিছু কিছু পাকা ঘর বাড়াচ্ছে, কিন্তু সমুদ্রের জল হলে কিচ্ছু করার নেই। এই যদি নোনাগাল যদি মাপে তো যেরকম ইয়াসে ওই বললাম না কানাবিকে যত এই যে সাইডের এরিয়াগুলো এককালে ডুবে গিয়েছিল, কিন্তু ঘর হয়তো এই ভেতর দিয়ে সব জিনিসপত্রগুলো গুছিয়ে উঁচু জায়গা থেকে রেখে দেওয়া হলো, জলটা রিয়ে দিয়ে যাবে আসবে, আবার দুয়ার ভাড়া হলে আবার নামবে। দেখুন এই এপিসোডটা কিন্তু বেশ স্পেশাল। আমি নর্মালি স্টুডিওতে বসে শ্যুট করি, কিন্তু এই ভিডিওটা গোটাটা আউটডোরে শ্যুট হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, বাকিরা যারা নতুন এই ভিডিও দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি অনুপ্রেরণা পাবো আরও নতুন ভিডিও বানানোর জন্য। প্রত্যেক বছর মন্দারমণির কোস্টলাইন গড়ে 3 মিটার করে এগিয়ে আসছে এবং সমুদ্র আস্তে আস্তে লোকালয়তে ঢুকে পড়ছে। পরিবেশবিদরা বারবার করে ওয়ার্নিং দিচ্ছেন, কিন্তু রিসর্ট মালিকেরা কিন্তু শুনছেন না। দেখুন CRZ বা কোস্টাল রেগুলেশন জোনের গাইডলাইন অনুযায়ী সমুদ্রের 500 মিটারের মধ্যে কোনো ধরনের কংক্রিট কনস্ট্রাকশন করাই যাবে না, মানে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার থাকবে না। কিন্তু মন্দারমণিতে যারা এসেছেন বা কোনো ভিডিও দেখেছেন তারা জানেন একেবারে সমুদ্র তটের ওপরে কিন্তু এই রিসর্টগুলো। কিছু ক্ষেত্রে দেখা যায় সমুদ্রের জল এই রিসর্টের ভেতর ঢুকে যাচ্ছে। অবশেষে 1.5 থেকে 2 বছর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং CRZ ডেমলিশন অর্ডার দেয় এই রিসর্টগুলোর ওপরে। প্রশাসন তাদেরকে নোটিশও পাঠায়। মন্দারমণিতে রাতারাতি একটা প্যানিক সৃষ্টি হয়, কিন্তু তারপর হোটেল মালিকেরা পৌঁছয় ক্যালকাটা হাইকোর্টের দোরগোড়ায় এবং তারপর এই ডেমলিশন অর্ডারের ওপর স্টে অর্ডার দেওয়া হয়েছে। দেখুন এই স্টে অর্ডার এখন একটা বিচারাধীন বিষয়, কিন্তু যখন এখানকার লোকাল মানুষদের সাথে আমরা কথা বলতে যাই তখন আমরা একটা ভিন্ন চিত্রর কথা শুনতে পাই, এবং তারপর সেই বিষয়ে যখন আমরা তাদের একটা ইন্টারভিউ করার কথা বলি তখন তারা স্বাভাবিকভাবেই বারণ করেন। তাই আমরা একটা স্টিং অপারেশনের ব্যবস্থা করি। এই ভিডিওর এর পরে আপনারা দেখতে পাবেন সেখান থেকে কি কথা উঠে আসে। এটা মনে রাখবেন, এই স্টিং অপারেশন থেকে উঠে আসা যে তথ্য সেটা কিন্তু বক্তার একেবারেই নিজস্ব। সেখানে আমরা তাদেরকে কিছু বলে দিচ্ছি না, তারা নিজেরাই সেটা বলছেন। আমি জানি যদি আমি এখানে কাউকে জিজ্ঞেস করি যে এখানকার আসল অবস্থা কি, কেউ আমাকে ক্যামেরাতে কিছু বলতে চাইবে না। সো আমি লুকিয়ে রেকর্ড করার চেষ্টা করছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখানেই তো। আচ্ছা, তোমাদের এই বছর খানেক আগে এই তোমার হাইকোর্টের থেকে দেখলাম, আমি জানি আমি অ্যাডভোকেট বলে, এই তোমার হয়ে যাচ্ছিল তোমার এই সমস্ত হচ্ছে হোটেল টোটেলগুলো বলছিল বন্ধ করে দেবে, এই করে দেবে। হ্যাঁ, ওই মেরিন ড্রাইভের জন্য। মেরিন ড্রাইভের জন্য? হ্যাঁ, মানে আপনার না, এই যে বললো তোমার ওই গ্রিন ট্রাইব্যুনালের কি সব হয়েছে, মানে এখানে এই সমস্ত কিছু ইল্লিগালি বানানো হয়েছে হোটেলগুলো। ইল্লিগালি বলতে হোটেলগুলো ইল্লিগাল তো মানে নরমালি সেরকম তো কিছু নেই। এগুলো তো মানে বলতে গেলে স্থানীয় লোকাল ধরে রেখেছে জায়গা, কেউ ওনার এসছে কত লাখ বললো 20 লাখ দিচ্ছে, নরমালি যেরকম একটা ডিল ফাইনাল করে তো হয়েছে। এগুলো কি আপনি এখানে তো তারপর তো বন্ধ করতে পারলো না? না না না, এটা বলেছিল রায়, মমতা দি রায় বলেছিল মিটিং এর দিন। তো মানে এগুলো কি সব মানে ভেতরে সেটিং? আপনাকে আর আমি আর কি বলবো, সান করে দেবো। হ্যাঁ, এগুলো জানেন এখন পলিটিক্স যেটা চলছে ওইরকমই তো সব। আমার যেটা লাগে সেটা হচ্ছে অবাক লাগে, মানে নরমালি তোমাকে আমি বলছি গোয়া টোয়াতে কি হয়েছে সবগুলোতে। ও আচ্ছা, এক একটা করে ধরো। গোয়া টোয়াতে কি হলো যে ওখানকার যারা তোমার লোকাল ছিল সেই লোকগুলোর কিন্তু তোমার উন্নতি হয়েছে, মানে ওরা কিন্তু পয়সা করতে পেরেছে। এই যে স্থানীয় লোকের কথা বলছি, এখানে আমার অবাক লাগলো সবাই কিন্তু এখানে যত ইনভেস্টার এত বড় বড়, কেউ তো কলকাতার নয়, মানে সরি কেউ তো মন্দারমণির নয়, সবাই হচ্ছে বাইরে। খুবই কম, মানে যেগুলো আছে সে রিয়ার। আপনি
এগুলো 2 স্টার বলতে গেলে নরমালি। তো বলছি তো এখানকার মানুষের কিন্তু কিছু হলো না, না হবে না তো, হবে না। তো এরা জমির টাকা পেলো না কেন? ভেবে না এটা তো কারো জমি ছিল এখানকার লোকাল লোকের, এদের কি? এটা পেয়েছে বলতে না, এটা তো আমাদের হোটেল তো আমি আমাদের বলছি, এটা তো আজকে 1-2 বছরের না, মিনিমাম 10 থেকে 15 বছর আগে। আচ্ছা, তখন মার্কেটিং প্রাইস যেটা সামথিং, একটা মানুষকে তখন 50,000 দিলে হ্যাঁ বেকার হয়ে যায়, জমিটা তো এমনি পড়ে আছে, সেই আমি দখল করে রেখেছি দিয়ে দিই। আর এখন আপনাকে 50,000 টাকা বললে মানুষের বলে পিছন পকেটে আছে মানে 50 টাকা। সেটাই। কিন্তু বলছি এখানে এখানে আমি স্থানীয় যত মানুষের সাথে আমি কথা, আমি যেখানেই যাই লোকের সাথে একটু বেশি কথা বলি, তুমি বুঝতে পারছো, তোমার সাথে মিশছি, কিন্তু এটাই দেখলাম এখানকার মানুষের অ্যাকচুয়ালি না কোনো উন্নতি হলো না। আমি বছর 6-7 আগে যখন এসেছি তখন রিসর্ট গুলো এত বড় ছিল না, এখন যেরকম এত বড় এই সমস্ত কিছু, এই রিসর্টটার মতন রিসর্ট কিন্তু গোটা মন্দারমণিতে সেরকম পাবো না আমি, ঠিক আছে? হ্যাঁ এরকম পাবে না হুট করে, মানে এরকম ভিউটা পাবেন না। সেটাই বলছি। তো কিন্তু ওটাই বলছি পেয়ে যাবেন হুট করে, কিন্তু এই তো সামনে আপনি দেখবেন আমাদের একটা রিসোর্টের পর এরপর ওই পাশে মানে যেটা আগে আপনার ছিল, আচ্ছা, প্রপার্টিটা হাফ বিক্রি করে তার লিজ সিস্টেম হয়ে গেছে, মানে পার্টনারশিপ। হ্যাঁ ওই তো যেরকম চলে এখানে। তো ওরা নতুন করছে 100টা প্রপার্টি করে লিফট ফিফট করে গেলে দেখবেন সেই আছে। এই রিসেন্ট মানে 6 মাস আরো হলো। তো মানে আমি এই কথাটাই ভাবছি যে যখন বললো বন্ধ করে দেবো, তারপরেও হচ্ছে বন্ধ তো হলো না, উল্টে আরো এখন নতুন নতুন তোমার হোটেল হচ্ছে এখানে। এই যে কথা বলছি, সাপোজ কেউ আছে টপে আছে, সে বলে বন্ধ করে দেবো, এক বস্তা ফেলে দিলাম, টোটাল ইউনিট 50টা ওনার আছে, 50টা ওনার বার ফেলে দেয়, ব্যাস এখানে তো হয়ে গেল, বস্তা ফেলে দিলে ছেড়ে দাও রাতারাতি। আমরা তো জানি, আমরা তখন মানে আমাদের এমন হচ্ছে কাজলে টানটানি, যদি তোমাদের তো চিন্তা মানে ব্যাপারটা হচ্ছে যে 1 কোটি লাগিয়েছে, 1 কোটি তো হবে না, যে হয়ে নাও 20-30 কোটি লাগিয়েছে একটা হোটেল তৈরি করতে, সে আবার ব্যবসা করে নেবে। কিন্তু তোমরা যারা কাজ করছো সমস্যাটা হচ্ছে তাদের। আসলে আমাদের বাড়ির পাশে যা কম বেশি ফ্যাসিলিটিও পাচ্ছি, এমন কোনো ডিসটেন্স নয় বাড়ি থেকে, ঠিক আছে। যাই হোক, ভালো লাগলো কথায়। তবে আমি যেটা নিয়ে লাগলো যে আমাদের কাছে খবর ছিল ইয়েতে যে অ্যাকচুয়ালি হোটেলগুলোর কিছু ব্যবস্থা নেওয়া হবে, অবাক লাগলো এটা শুনে যে আরো হোটেল তৈরি হচ্ছে। তো আপনাকে রিসেন্ট এই 6 মাসের মধ্যে নতুন প্রপার্টি, আপনি কালকে যদি বেরিয়ে যান মানে গেটের বাইরে দেখবেন 100টা রুমের প্রপার্টি নিউ হয়েছে। 100টা রুম, 100টা রুম, ওভি লিফট ফিফট সব। নিয়ম হচ্ছে সমুদ্রের 500 মিটারের মধ্যে তুমি পারবে না কিছু করতে। তখন আমাদের মাপজোক বলো যাই বলো, মানে আমাদের এই যে ফার্স্ট হেল্প ডিস্ক আছে সুইমিং পুলে পরে যে লক্ষ্য করে ব্রেকফাস্ট করতে, মানে কালকে গেলে দেখবে ব্রেকফাস্ট হবে, ওই টিউবটা টোটালটা ভাঙা হবে, মানে এই গার্ডেন ফার্ডেন পুরো উড়িয়ে যাবে। মেরিন ড্রাইভ মানে যেটা দীঘা টু তাজপুর যেটা হয়েছে না, ওই রকমই। আচ্ছা, তো এটা এই প্রপার্টি ভাঙা পড়বে বলছো? হ্যাঁ, নাকি আবার ওটাও সেটেল হয়ে যাবে? আমি শিওর না না, এটা ভাঙা বলতে তখনই ওই ইন্টারঅ্যাকশন ছিল যে ভেঙে দেব বা উপর থেকে নিজের ছিল, তো তারপরে তো সবই এই। চলো, গুড নাইট। আচ্ছা, একটা হয়ে গেলে নক করে দেবেন, আমি ছেলে পাঠিয়ে দেবো, বা আমরা বাইরে রেখে দেবো, এখন নক করে দেবেন, কুকুর ফুকুর চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যখন হয়ে যাবে বের করে। কুকুর আসলে অসুবিধা নেই, আমি কুকুর উঠে আদর করি। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ। মন্দারমণি এখন একটা প্যারাডক্স হয়ে দাঁড়িয়েছে। একদিকে আমরা চাই এখানকার ট্যুরিজমের ডেভেলপমেন্ট এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের রাজস্ব বৃদ্ধি, কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া যদি এরকম ডেভেলপমেন্ট হতে থাকে তাহলে কিন্তু এটা কোনো ধরনের উন্নয়ন না, একটা সময় এটা এসে দাঁড়াবে একটা ডিজাস্টারে। এবং এর পরের বার যখন মন্দারমণি আসবেন তখন শুধু এখানকার সমুদ্রের ঢেউ কিংবা বিচ ফেসিং রিসর্ট শুধু দেখবেন না, দেখুন এখানকার মানুষের কি কি সমস্যা তৈরি হচ্ছে তার জন্য, এবং ভবিষ্যতে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য না অপেক্ষা করে। আসলে আমি আপনি কিন্তু বাড়িতে ফেরত চলে যাব, এখানকার ইনভেস্টররা নিশ্চয়ই নিজেদের টাকা তুলে নেবে, কিন্তু এখানকার লোকাল মানুষ তারা কিন্তু এখানেই পড়ে থাকবে।